বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনূস। সাক্ষাৎ হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম, দায় বিগত আওয়ামী সরকারের, বলছে টিআইবি। ডিসেম্বরে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। অস্ট্রেলিয়াও চায় এবছর নির্বাচন। এবং গণহত্যার আসামিদের জামিনের সতর্কতার পরামর্শ, কোনো ডেভিল যেন পালাতে না পারে, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। চলতি বছরের 4 এপ্রিল ব্যাংককে হতে যাওয়া বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টার। গতকাল রাজধানীর গুলশানে বিমস্টেক সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে কথা জানান সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। যদিও ইউনূস মোদী বৈঠকের বিষয়ে তিনি কিছুই বলেননি, এটি দুদেশের সরকারের সিদ্ধান্ত বলে জানান ইন্দ্রমণি পাণ্ডে। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যদি এই বৈঠক হয় তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে ইউনূস মোদীর প্রথম বৈঠক। বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সূচক অনুসারে বিগত 13 বছরের মধ্যে অবস্থার উন্নতি হয়েছে বাংলাদেশের। গতকাল রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক সিপিআই 2024 উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। বাতেন বিপ্লবের রিপোর্ট। রাষ্ট্রীয় সংস্থা, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তরের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে দুর্নীতি রোধে বিশ্বব্যাপী কাজ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। এই সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের সবশেষ রিপোর্টে দেখা গেছে চলতি বছর দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ অতীতের তুলনায় দুর্নীতি কমেছে বাংলাদেশে। বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম, যদিও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ারও রেকর্ড রয়েছে বাংলাদেশের। দুর্নীতির নিয়ন্ত্রণটাকে সকল রাষ্ট্র কাঠামোতে সরকারি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মূল ধারার অন্তর্ভুক্ত করতে হবে দুর্নীতি নিয়ন্ত্রণের বিষয়টিকে। আমরা এমন একটি দেশ যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছি। আমাদের এভারেজ স্কোর নিচের দিক থেকে হিসাব করলে 14তম, এবং আমাদের দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা 2012 থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর। দুর্নীতির ধারণা সূচক 2024 উপলক্ষে বিশ্বের 180টি দেশের দুর্নীতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। সেখানে বাংলাদেশের স্কোর 23। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। তালিকার উচ্চ ক্রম অনুযায়ী বাংলাদেশ 151তম অবস্থানে রয়েছে। এই সময় ডেটা বা তথ্যের উপর নির্ভর করে এবারে সূচকটি, সেই সময়টা ছিল বাংলাদেশের কর্তৃত্ববাদ বিকাশে। এই কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল, তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 10-এ। টিআইবি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের ও পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ডিসেম্বরে ভোট ধরেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। জাতীয় নির্বাচন ছাড়া কমিশনের অন্য কোনো প্রস্তুতি নেই বলেও
জানান তিনি। ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে গতকাল প্রায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে মোহাম্মদ সানাউল্লাহ ইসির অবস্থান তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের নির্বাচন হবে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য। এর আগে বেলা 11টায় কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ইউএনডিপির প্রতিনিধি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত। 2025 সালের মধ্যে বাংলাদেশে নির্বাচন চায় অস্ট্রেলিয়া। দেশটির পার্লামেন্টে এমনটাই জানিয়েছেন নিউ সাউথ ওয়েলসের আইন প্রণেতা আবিজুয়েল সেলিনা বায়েট। তিনি বলেন, গতকাল 17 বছর ধরে বাংলাদেশের জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈর শাসনের অধীনে ছিল। এ সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের দমন এবং নির্বাচনী জালিয়াতির মাধ্যমে সরকার পরিচালিত হয়। তিনি আর বলেন, হাসিনা বিরোধী আন্দোলন দমনে 2,500-এর বেশি মানুষ হত্যা করেছিল বিগত সরকার। এছাড়া 17 বছরে দমনমূলক শাসনের প্রতিফলন ও বিরোধী রাজনৈতিক দল ও মত দমন করা হয়। অবিলম্বে একটি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে সেলিনা বায়েট বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে বলে তার দল আশা করে। বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠা করা সহ দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সেলিনা বায়েট। জুলাই গণহত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে গেলে বিচার কাজ বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। গতকাল রাজধানীর রাজারবাগে আয়োজিত এক কর্মশালায় তিনি এই কথা বলেন। একই অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চলমান অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ কোটি টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হুটহাট কাউকে জামিন না দেওয়ার কথাও জানান তারা। বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোনো রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যেই আদালত শাস্তি দেয় না, যেই আদালত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য, মানবাধিকার কর্মীদের দমনের জন্য জেলখানাগুলোকে ব্যবহার করে না, ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট এর কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে যেন কেউ ডেভিল অপরাধী পালাতে না পারে সে ব্যাপারও কাজ করতে হবে। জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, সন্ত্রাসী, নরহত্যায় জড়িত বিশেষ হেলমেট বাহিনী, ফৌজদারি অপরাধে সম্পৃক্তের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনি কাঠামোর মাধ্যমে বিজ্ঞ বিচারক বিভাগ এবং দক্ষ পুলিশ, বিজ্ঞ আইনজীবীদের আন্তঃসমন্বয় প্রক্রিয়ায় সন্ত্রাসীদের মূলোৎপাদন করা সম্ভব। কোনো অবস্থায় যেন ঘুমের ঘটনা না ঘটে সে বিষয়ে সরকার সজাগ রয়েছে বলেও জানান তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়া গ্রাম পুলিশের পোশাক ও সরঞ্জামাদি সরবরাহের টেন্ডার জালিয়াতির অভিযোগ উঠেছে। ঠিকাদাররা জানান, টাকার বিনিময়ে তালিকার শেষের দিকে থাকা আওয়ামী দোসরকে কাজ দিয়েছেন সংশ্লিষ্টরা। এই ঘটনায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন তারা। হাসিবুর রহমান রিজু রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। 2024-25 অর্থবছরে কুষ্টিয়া জেলার গ্রাম পুলিশের পোশাক ও সরঞ্জামাদি সরবরাহের টেন্ডারে অংশ নেয় 35টি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এর মধ্যে 29,05,690 টাকায় সর্বনিম্ন দরদাতা মেসার্স রিজয়া কনস্ট্রাকশন এবং সর্বোচ্চ দরদাতা মেসার্স জিসান এন্টারপ্রাইজের দর 58,43,800 টাকা। অথচ সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে এই কাজ দেয়া হয়েছে ৩৫ জনের তালিকার ৩৪ নম্বরে থাকা মেসার্স নবীন স্টোরকে। অর্থাৎ সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে দেয়া হয়েছে কাজটি। এ ঘটনায় বিভিন্ন দপ্তরে দেয়া ঠিকাদারদের অভিযোগে উল্লেখ করা হয়েছে, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল গফুর মিয়ার প্রতিষ্ঠান নবীন স্টোরকে পিআর এর শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে কাজটি দেয়া হয়েছে। সর্বোচ্চ দ্বিতীয় দরদাতাকে কাজ দেওয়া হয়েছে উক্ত প্রতিষ্ঠানটির নাম নবীন স্টোর। উক্ত কাজটি সরকার মহোদয় কি করিয়া জেলা প্রশাসক মহোদয় দিলেন আমার জানা নেই। পিআর এর আইন অনুসারে যদি কার্যাদেশ দেওয়া হয় 1 থেকে 3 বা তার উপরে যদি মালামাল সবারটা যদি চয়েস করা হয়, তো এত উপরে যাওয়ার কথা না, তাহলে তো টেন্ডারের কোনো প্রয়োজন আমার মনে হয় থাকে না। এ নিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে একাধিকবার জানতে চাওয়া হলেও তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। এমনকি অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাঁশজানি সীমান্তে ভারতের নোম্যান্স ল্যান্ডে গাছের উপরে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানিয়েছে বিএসএফ। উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফ এর পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজের নেতৃত্ব দেন। একই স্থানে বিজিবি ডিয়াডাঙ্গা সীমান্ত ফাঁড়ির আয়োজনে জনসচেতনতামূলক আলোচনা সভা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুরের কালিয়াকৈরে আঞ্চলিক বিপণন চন্দ্রা অফিসের উদ্যোগে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে কোনাবাড়ি কদ্দুসনগর হক হাউজিং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সভায় ৪৫ বাড়িতে ৪৫০ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ চুলা, রাইজার ও পাইপ সহ বিভিন্ন মালামাল। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ৫ জনকে ৪৫,০০০ টাকা জরিমানা করা হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নে বিএনপির ২ দিনের কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হরিপুর ও চণ্ডীপুর ইউনিয়নের ৫ পীরের তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলন গাইবান্ধার সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ময়নুল হাসান সাদিক কর্মসূচির সভাপতিত্ব করেন। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিস্তা প্রতিরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব তুলো। আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি ২ দিন তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব করায় আনন্দ মিছিল করেছে কালিয়াকৈর উপজেলার বিএনপি। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল জলিল মণ্ডল, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম ও যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান সজল সহ অনেকে। বরিশালের অগৈলঝাড়া উপজেলার বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শিপন, যুবদল নেতা আল আমিন হাওলাদার ও যুবদল নেতা কাউসার ভাট্টি সহ অনেকে। শীতবস্ত্র পেয়ে খুশি স্থানীয়রা। বাংলাদেশ শিক্ষক সমিতির অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার
গফরগাঁও শাখার উদ্যোগে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এবং আইসিটি শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রফেসর ডক্টর মোহাম্মদ দিদারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন উপপরিচালক নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি এস.এম. মমতাজ উদ্দিন সহ অনেকে। হেফাজতে ইসলামের ফটিকছড়ি উপজেলার কমিটি ঘোষণা করা হয়েছে। আল্লামা আইয়ুব বাবুনগরীকে আমির ও মাওলানা ইয়াহিয়াকে সাধারণ সম্পাদক করে ১২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। গতকাল উপজেলার জামেয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার হল রুমে হেফাজতে ইসলাম আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর মোহাম্মদ ইদ্রিস। এই কমিটি আগামী ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভায় প্রাচীনতম খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। উপজেলার তারাবো পৌর বাজার এলাকায় সরকারি মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাঠ রক্ষা ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক প্রধান, তারাবো পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী সহ অনেকে। বক্তারা বলেন, স্থানীয় প্রায় ৬০,০০০ বাসিন্দাদের একমাত্র খেলার মাঠ এটি, তাই এই মাঠ রক্ষায় পদক্ষেপ নেয়ার দাবিও জানান তারা। কুমিল্লার চান্দিনায় ২৪০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। কেশোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় মোহাম্মদ ইকবাল হোসেন ইহসাকের নিজস্ব অর্থায়নে এই আয়োজন করা হয়। বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পাঞ্জাবি বিতরণ করেন তিনি। এ সময় অভিভাবকদের উদ্দেশ্য করে ইকবাল হোসেন ইসহাক বলেন, আজকের ছোট্ট শিশু আগামী দিনের জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার। তাদের সহযোগিতার জন্য অভিভাবকদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস শনিবারের মধ্যে জিম্মিদের মুক্ত না করলে গাজা যুদ্ধবিরতি শেষ হবে। এর আগে চুক্তি লঙ্ঘন করা ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়ার ঘোষণা দিয়ে হামাস জানায়, হুমকির ভাষার কোনো মূল্য নেই। এদিকে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ যুক্তরাষ্ট্র সফরকালে জোর দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্টের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলো ঐক্যবদ্ধ। সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হোটেল রেডিসেন্ট ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে সভায় চেয়ারম্যান নাহিদা সুলতানা ও পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, অপারেশনস ও শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মোহাম্মদ বাকির মুর্শেদ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক এসিএস সহ বিভিন্ন শাখা ব্যবস্থাপকগণ এ সময় উপস্থিত ছিলেন। সম্মেলনে বিভিন্ন বিভাগের শাখা ব্যবস্থাপকদের সম্মাননা প্রদান করা হয় এবং কোম্পানি ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপরিকল্পনা ও কর্মকৌশল নির্ধারণ বিষয়ে আলোচনা হয়েছে। চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ ইউনিলিভার লিমিটেড কালুরঘাট ফ্যাক্টরির কর্মচারীদের পক্ষ থেকে কর্মচারী এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপ্লয়িজ ইউনিয়ন নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল মণ্ডল। এছাড়াও সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সিরাজ শিকদার সহ ইউনিলিভার এমপ্লয়িজ ইউনিয়নের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে আগামীকাল থেকে শুরু হচ্ছে ১৭তম রিহাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫। আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল অ্যাসেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ৪ দিন ব্যাপী এই ফেয়ার চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন মেলাটি সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সংবাদ শেষ করব সাভারের গোলাপ গ্রামের খবর দিয়ে। ফুল ভালোবাসা, সৌন্দর্য, বিশুদ্ধতা ও শ্রদ্ধার প্রতীক। ফেব্রুয়ারি মাস একদিকে যেমন ফাল্গুনের ভালোবাসার, অন্যদিকে শ্রদ্ধার। মাসটিকে ঘিরে তাই ফুলের বেচা বিক্রি হয় জমজমাট। তাই তো দিবস ঘিরে ব্যস্ত সময় পার করছেন সাভারের বিরুলিয়ার গোলাপ চাষিরা। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। আল্লাহর রহমতে কোনো রোগ বলা নাই, গত বছর রোগবার ছিল, এইবার আল্লাহর রহমতে বাগানওয়ালারা সবাই লাভবান। সামনে 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি আপনার বাজার খুব ভালো পাবো, বেচা কিনে খুব ভালো হয়, খুব সুন্দর কাস্টমার হয় জুড়েতে। গোলাপের এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বাগানে আসছেন দর্শনার্থীরা, তুলছেন ছবিও। বলার মতো অনেক ভালো লাগতেছে। গোলাপ গ্রামটা অনেক সুন্দর, যে এতগুলো ছবি উঠেছি, এত মানুষ, এত ফুল আমার একসাথে দেখা হয়নি। খুবই ভালো লাগছে, ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আশা করি যে সবাই এখানে আসবে এবং বাচ্চাদের নিয়ে আসলে আরো বাচ্চারা বেশি খুশি হয়। এদিকে ফুল চাষ জনপ্রিয় করতে সহযোগিতার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 3টা দিবস উপলক্ষে কৃষক আশা করছে, বা আমরাও একটা সকলের আশা যে কৃষক এই 3টা দিবস উপলক্ষে তাদের ফুলের যে কাঙ্ক্ষিত যে বাজারের দাম, সেই দামটা পাবে। সাভারে প্রায় ১৫০০ কৃষক ৩০৫ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ করছেন ফুল। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে প্রায় ৫০ কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনূস। সাক্ষাৎ হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম। দায় বিগত আওয়ামী সরকারের, বলছে টিআইবি। ডিসেম্বরে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। অস্ট্রেলিয়াও চায় এই বছর নির্বাচন। এবং গণহত্যার আসামিদের জামিনে সতর্কতার পরামর্শ, কোনো ডেভিল যেন পালাতে না পারে, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এশিয়ান নিউজে পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।